দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজীটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা অর্থনীতির বিষয়ে কথা বলবো। অর্থনীতিতে আস্থাহীনতা নাকি বিপর্যয় দেখা দিচ্ছে, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। এবং দেশের অর্থনীতিতে আজ যে গতিহীনতার মুখে, তা শুধু পরিসংখ্যান নয়, ঘরে ঘরে একটা বাস্তবতা হয়ে দেখা দিয়েছে। এবং অন্তর্বর্তী সরকার বলছে ক্ষত সারতে শুরু করেছে অর্থনীতি, তবে এখনও সুস্থ নয়। বিনিয়োগ নেই, এখনো পর্যন্ত কর্মসংস্থান নেই, মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ, এখনো পর্যন্ত বাজারে আস্থাও ফেরেনি সেভাবে। এবং সরকারি ঋণে প্রবৃদ্ধির রেকর্ড, কিন্তু বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি 2 দশকের মধ্যে সর্বনিম্ন আকারে দেখা দিয়েছে। এমন একটি অর্থনীতি নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেতে চলেছে বলে অনেকেই ভাবছেন। এবং আজকে এটা কি নীতিগত ব্যর্থতা নাকি অস্থিরতা অনিশ্চয়তার দিকে এক গভীর আস্থাহীনতা, আর সেই আস্থাহীনতা ফেরাতে আসলে কি করতে হবে নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক এবং টিআইবি মেম্বার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে বেশ একটা আস্থাহীনতার দিকে আসলে এগিয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি। এই যে অন্তর্বর্তী সরকার বলছে অর্থনীতির ক্ষত কিছুটা সারছে, বাস্তবে কি আমরা সত্যিই কোনো ইতিবাচক পরিবর্তন দেখছি নাকি রাজনৈতিক বক্তব্য? জি, দেখেন যে অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন কিন্তু একটা অর্থনীতি পঙ্গু অর্থনীতি ধারণ করেছিল। এই পঙ্গুত্ব, অর্থনীতির যে পঙ্গুত্ব, সেই পঙ্গুত্ব থেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট কিন্তু চলমান ছিল, সংস্কার প্রক্রিয়া চলমান ছিল। এবং এতে করে দেখা গেছে যেটা অন্তর্বর্তী সরকারের সময় বলেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বলেন, যখনই এই ধরনের সরকারগুলো আসে তখন কিন্তু অর্থনীতিটা এতটা গতি পায় না, সে গতি ফিরে পায় না। তখন কাজগুলো যেটা হয় সেটা হচ্ছে সংস্কার সংক্রান্ত কাজগুলো হয়। যেরকম অন্তর্বর্তী সরকার আসার পরে সে ব্যাংকিং খাতের সংস্কার শুরু করলো এবং ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025 প্রবর্তন করলো। তাহলে এই ধরনের আপনার এনবিআর এর রাজস্ব খাতের সংস্কার কাজ শুরু করলো। তাহলে এই ধরনের অনেকগুলো সংস্কার কাজ কিন্তু আপনার অন্তর্বর্তী সরকার মানে চলমান প্রক্রিয়ার ভিতরে ছিল। তাহলে এই সংস্কার কাজের যে ফলাফল, সেই ফলাফলটা কিন্তু অর্থনীতি ইনস্ট্যান্ট পাবে না, সাথে সাথে পাবে না। এটা কখন পাবে? পলিসিগুলো যখন, সংস্কার কাজগুলো যখন আপনার ইমপ্লিমেন্টেড হবে, বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপনার অর্থনীতি এইটার সুফল পাবে, সুফল পেতে শুরু করবে। যখন রাজনৈতিক সরকার আসবে, যে সংস্কার কাজগুলো চলমান রয়েছে সব সংস্কার কাজ তো শেষ হয়ে যায় না, বা অনেক কাজ রয়েছে 30% হয়েছে, 70% বাকি রয়েছে। সামনে যে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকারের উপরে কিন্তু নির্ভর করছে যে অর্থনীতি কতটা গতি আসবে, অর্থনীতিতে কতটা স্থিতিশীলতা আসবে, সেটা কিন্তু নির্ভর করছে। রাজনৈতিক সরকার যদি আপনার অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজগুলো যদি এগিয়ে না নেয়, তাহলে কিন্তু অর্থনীতি আবার গতিহীন হয়ে যাবে। তার কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে 2022 সালের পর থেকেই চলমান প্রক্রিয়া, উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। এবং এইটার সাথে কি হয়েছে, সাধারণ মানুষ কেমন আছে সেটা নিয়েই কিন্তু আসলে অর্থনীতিতে বড় করে কিছু ভাবা উচিত। কারণ সাধারণ মানুষের যে আপনার যে আয়, সে আয় থেকে মূল্যস্ফীতি অনেক বেশি। কারণ বাংলাদেশে যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, সে হারে কিন্তু মজুরি হার সে হারে বাড়ছে না। এবং এটা দীর্ঘ 3.5 বছর 4 বছরের কাছাকাছি কিন্তু মূল্যস্ফীতি থেকে মজুরি হার অনেক কম। সুতরাং যে অর্থনীতিতে আপনার মূল্যস্ফীতি থেকে মজুরি হার কম হয়, সেই অর্থনীতিতে তো আপনার দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে, আপনার মানুষের প্রকৃত আয় কমে যাবে, মানুষের যে শিক্ষা সেবা, যে চিকিৎসা সেবা, এগুলো থেকে তো বঞ্চিত হয়ে যাবে। সবগুলো সেবার উপরে আসলে প্রভাব পড়বে, সবগুলো সেবার উপরে প্রভাব পড়বে। এই যে আমরা বলছি উত্তরাধিকার সূত্রে নতুন সরকার, এই যে একটা ভঙ্গুর অর্থনীতি পেতে যাচ্ছে, আসলে কি তাই? দেখেন যে ভঙ্গুর অর্থনীতি আমি পুরোপুরি বলবো না, অর্থনীতিতে কিছু সাফল্যও কিন্তু রয়েছে। কারণ অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন কিন্তু আপনার যে রিজার্ভ পতনের যে ধারাটা কিন্তু তারা ঠেকাতে সফল হয়েছে। কারণ একটা দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যখন আপনার এটা যদি স্টেবল না রাখা যায়, তাহলে ওই দেশের প্রতি আস্থা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরও কিন্তু আসে না। এবং একটা অর্থনীতির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু আসলে বাহ্যিকভাবে দেখা হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা কত আছে এবং সেটা কি ঊর্ধ্বগতি না নিম্নগতি। তাই মানে অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সফলতা কিন্তু রয়ে গেছেই। কারণ হচ্ছে যে আপনার রেমিটেন্স বৃদ্ধি, আপনার রপ্তানি আয় 8-9% বৃদ্ধি পেল, রেমিটেন্স 30%-এর কাছাকাছি বৃদ্ধি পেল, এবং এতে করে রিজার্ভটা সে বলস্টারিং রাখছে, রিজার্ভটা একটা স্থিতিশীল অবস্থায় রাখছে। এটা একটা সফলতা কথা বলবো। কিন্তু
যে বিষয়গুলো ব্যর্থ হওয়ার বিষয়, সেই ব্যর্থ হওয়ার কারণগুলো হচ্ছে যে আপনার মূল্যস্ফীতিটা কোনোভাবেই কিন্তু অর্থনীতিতে কমানো যায় নাই, এবং আপনার পলিসি রেট বাড়ানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, পলিসি রেটের 10% পলিসি রেট করার পরেও আপনার বিজনেস সেক্টরে যে ব্যবসা বাণিজ্যে যে একটা স্থিরতা, মানে একটা স্থবিরতা চলে আসছে, হ্যাঁ, সেই স্থবিরতাও কিন্তু একটা অনেক বড় একটা প্রভাব ফেলছে অর্থনীতির অন্য জায়গায়। কেন? কারণ আপনার যদি পলিসি রেট হাই থাকে তাহলে তো আপনার যে বরোয়িং রেটটা, যে ব্যাংক থেকে যে উদ্যোক্তারা যে ঋণ নিবে, সেটা তো ঋণের যে আপনার ঋণের ব্যয়টা তো অনেক বেশি, ঋণের সুদ অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এখন কি হয়েছে যে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ হচ্ছে আপনার 7% নিচে নেমে আসছে। অপরপক্ষে যে সরকারি খাতে যে ঋণ নেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন সরকারি খাতে যে ঋণ নেওয়ার প্রবণতাটা কিন্তু একটু কম ছিল, 11-12% ছিল, সেটা এখন বেড়ে কিন্তু 20%-এর উপরে 22%। সেটা কি বাংলাদেশের মানুষের উপরও পড়তে শুরু করেছে ঋণের বোঝাটা? আমরা যেটা আগে দেখেছিলাম। হ্যাঁ, দেখেন, ঋণের বোঝা বাংলাদেশের এখন যেটা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে পড়েছে। কেন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হলো? কারণ বাংলাদেশের রাজস্ব আয় কম, বাংলাদেশে কর জিডিপি অনুপাত কম, বাংলাদেশে যেভাবে আপনার ঋণ জিডিপি যেভাবে বাড়ছে সেইভাবে কিন্তু কর জিডিপি অনুপাত সেভাবে বাড়ছে না। তাহলে আমি কিভাবে এটা রিকভার করব সামনের দিনে? বাংলাদেশে যেভাবে আপনার যে বাজেট ঘাটতি, সেই বাজেট ফাইন্যান্সিং করার জন্য যে দেশি বিদেশি উৎস থেকে যে ঋণ নেওয়া হচ্ছে এবং চড়া সুদে যে ঋণগুলো নেওয়া হচ্ছে, এবং এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে কিন্তু আরও মানে সুদের হার কিন্তু আরও বেশি গুনতে হবে সামনের দিনে। তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার ঋণ নির্ভর অর্থনীতি হয়ে গেছে, এবং এই ঋণের বোঝাটা পুরো জাতির উপরেই বর্তাচ্ছে, এবং এই ঋণ নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে। যেরকম আমি বলি, শ্রীলঙ্কা যেটা করেছিল, শ্রীলঙ্কা যখন আপনার 2022 সালে যখন একটা গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা যেটা প্রথম কাজ করেছিল, সে আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়ে চলেছিল। কিন্তু শ্রীলঙ্কা ভারতের সাথে যে ঋণ ছিল, জাপানের কাছে যে ঋণ ছিল, চীনের আবার কিছু কিছু দেশের সাথে যে ঋণগুলো ছিল, সেই ঋণগুলোকে তারা পুনর্গঠন করেছিল, হয়তো সুদের হার কম করতে তারা সক্ষম হয়েছিল। তো বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এখন 21 লাখ কোটি টাকা ঋণ বাংলাদেশ সরকারের, এবং সামনের দিনে আরও ঋণ বেড়ে যাওয়ার প্রবণতা আরও বেশি। তার কারণ হচ্ছে যে মানে আপনার রাজস্ব হয়তো কমে যাচ্ছে, এই কোয়ার্টারও রাজস্ব হয় কিন্তু অনেক কম, যে লক্ষ্যমাত্রা থেকে রাজস্ব হয় কিন্তু অনেক কমে গেছে জুলাই সেপ্টেম্বরের রাজস্ব হয়। তাহলে রাজস্ব হয় যদি আপনি ট্যাক্স নেট যদি না বাড়াতে পারেন, কর জাল যদি না বাড়াতে পারেন, সবার কাছ থেকে যদি আপনি রিটার্ন না নিতে পারেন, তাহলে তো আপনি আপনার ঋণের বোঝা তো দিন দিন বাড়বে, আরো বাড়বে। আচ্ছা, আপনি মুদ্রাস্ফীতির কথা বলছিলেন, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি। এক্ষেত্রে কি নীতির কোনো ভুল রয়েছে কিনা আপনার কাছ থেকে এটা জানতে চাইবো। তবে তার আগে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা অর্থনীতির নানা আস্থাহীনতা নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের সঙ্গে টিআইবির মেম্বার এবং অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক রয়েছেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আমরা মূল্যস্ফীতির এই যে বাড়ার পেছনে কোনো কারণ রয়েছে কিনা এবং নীতিগত কোনো আসলে ভুল আছে কিনা সেটাও জানতে চাচ্ছিলাম, এবং সেই সাথে যদি একটু বলতে চাই, একটু যোগ করতে চাই, বিনিয়োগ বাড়াতে তো এই সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তারপরেও অনেকে বলছেন যে এই যে বিনিয়োগ বাড়ছে না, উদ্যোক্তারা বলছেন অস্থিরতা এবং অনিশ্চয়তা বিনিয়োগ কমাচ্ছে, সরকার কি এর দায় নেবে? যে আমি প্রথম মূল্যস্ফীতির কথাই বলি, সেটা হচ্ছে দেখেন, মূল্যস্ফীতি 2022-এর পর থেকে বাড়া শুরু করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। আচ্ছা, কিন্তু এটা পৃথিবীর সব দেশে এটা বেড়েছিল, কারণ তার ইম্পোর্ট কস্টও বেড়ে গেছিল, এই জন্য মানে ওইটার প্রভাব তো পড়ছে যে দেশীয় বাজারে। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে বাংলাদেশের মূল্যস্ফীতি বাংলাদেশ সে কমাতে পারে নাই, মানে সব দেশে মূল্যস্ফীতি কমলে, শ্রীলঙ্কার মতন দেশ 70% মূল্যস্ফীতি থাকলে সেখান থেকে 2% নিয়ে আসলো, ভারত নিয়ে আসলো, এবং নেপাল ভুটান সেখানে মূল্যস্ফীতি 3%, 3.5%। তাহলে শুধু পাকিস্তানের মূল্যস্ফীতি একটু আমাদের কাছাকাছি 5-6% আছে তারা।
তো এশিয়া, তাহলে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশের অবস্থান এখনো পর্যন্ত মূল্যস্ফীতিতে সফল হতে পারে নাই, মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে সফল হতে পারে নাই। এর অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে কিছু কারণ যদি আমি বলি, বাংলাদেশের পলিসি কনফ্লিক্ট রয়েছে, আপনার নীতিগত সংঘর্ষ রয়েছে। আমি মুদ্রানীতি করছি একটা লক্ষ্য কেন্দ্র করে, আবার যখন আমি ফিসকাল রাজস্ব নীতি করছি সেখানে আরেকটা লক্ষ্য নিচ্ছি। তাহলে এই যে মুদ্রানীতি এবং রাজস্ব নীতির ভিতরে একটা কনফ্লিক্ট দীর্ঘদিন ধরে কিন্তু চলছে। আচ্ছা, এই যে নীতির ভিতরে যে সামঞ্জস্য ছিল না, এই নীতি সামঞ্জস্যহীনতার কারণেই আমাদের মূল্যস্ফীতিটা আমরা কন্ট্রোল করতে পারিনি। আরেকটা হলো যে বাজারের যে একটা হচ্ছে বাজারের একটা বড় একটা অংশ রয়েছে বাজার মনিটরিং বলেন, বাজার ব্যবস্থাপনা বলেন, সেটা। তাহলে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থাপনা তিনটার ভিতরে সমন্বয় থাকতে হবে। এবং আরেকটা বিষয় যদি বলি, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে যেরকম বাংলাদেশ কম্পিটিশন কমিশন, সে বাজারকে মনিটর করবে, মানে যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে মামলা করবে। কিন্তু বাংলাদেশ কম্পিটিশন কমিশন 2012-2016 সালে সেরকম কোনো হইলেও তাদের কোনো তদারকি কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশ কম্পিটিশন কমিশন বলতে তাদের ম্যান পাওয়ার নেই, বা যারা অবসরে যাচ্ছে কিছুদিন পরে যারা অবসরে যাবে তাদেরকে ওখানে চেয়ারম্যান করা হচ্ছে। বাংলাদেশ, আমরা শুধু ভুক্ত অধিকার সংরক্ষণ বা ভুক্ত অধিকারকে আমরা দোষারোপ করি, কিন্তু আরেকটা প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিটিশন কমিশনকে সজাগ থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা, বাংলাদেশের যে করপশনটাকে বাংলাদেশের মূল্যস্ফীতির অন্যতম বড় কারণ। এর ভিতরে চাঁদাবাজি রয়েছে। কারণ শ্রীলঙ্কা 2022 সালে গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা কিন্তু সে ইমফ্যাসিস দিয়েছে করপশন কমানোর ক্ষেত্রে। কারণ শ্রীলঙ্কা ওই গণ অভ্যুত্থানের পরে কিন্তু আপনার সিংহলি এবং শ্রীলঙ্কার যে তামিলদের ভিতরে সংঘর্ষ দীর্ঘদিনের ভিতরে, কিন্তু সেখানে কিন্তু বিভক্ত না হয়ে তারা কি করছে, রাষ্ট্রের মানে স্টেটের ওয়েলফেয়ারের জন্য তারা কাজ করছে শ্রীলঙ্কা। অন্যথায় আমরা কিন্তু আসলে এটা বারবার ব্যর্থ হচ্ছি। তা যা হোক, যেটা হয়েছে যে মূল্যস্ফীতি কমানোর জন্য তো অনেকগুলো আরো কারণ আছে। যদি আমাদের প্রাকৃতিক দুর্যোগ বাড়ে সেখানে মূল্যস্ফীতি বেড়ে যায়। যদি আমার কোনো দেখেন কোনো ফেস্টিভ্যাল আসলে ফেস্টিভ্যালকে কেন্দ্র করে আমরা সেটা কৃত্রিমভাবে আমরা সংকট তৈরি করি, এটা মানে যুগে যুগে চলছে। এটার জন্য যেটা দরকার রাজনৈতিক আপনার একটা সদিচ্ছা দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটা কখনো সম্ভব হবে না। এবং নীতিগুলোর ভিতরে আপনার কোনো পলিসি কনফ্লিক্ট যত না থাকে, প্রত্যেকটা নীতির ভিতরে যেন একটা সামঞ্জস্য থাকে। আমি মুদ্রানীতিতে বললাম যে আমি টাকা ছাপাবো না, আমি টাকা যোগান দেবো না মার্কেটে, আমি বেশি টাকা করব। কিন্তু ফিসকাল স্পেসে আমি দেখলাম যে প্রকল্প নিলাম, আমি আননেসেসারি একটা প্রকল্প নিয়ে নিলাম। তাহলে আননেসেসারি প্রকল্প আপনাকে ইনফ্লেশন বাড়াই দিবে। অবশ্যই। আমরা বিনিয়োগের কথা বলছিলাম, এই যে বিদেশি বিনিয়োগের কথা জনসাধারণের মাঝেও একটা প্রশ্ন আসছে এবং সেই সাথে উদ্যোক্তাদের মাঝেও প্রশ্ন আসছে, এই যে বিনিয়োগ কেন আসছে না, আপনার কি মনে হয়? জি দেখেন, বিনিয়োগ বান্ধব নীতি এবং বিনিয়োগ বান্ধব যে পলিসিগুলো থাকা দরকার, সেটা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বলেন এবং দেশি বিনিয়োগকারীদের কাছে বলেন, নানাভাবেই কিন্তু সমালোচিত হচ্ছে। আপনার কর কাঠামো থেকে শুরু করে বিভিন্ন বিষয় সমালোচিত হচ্ছে। বিনিয়োগ যেটা আসছে না সেটা হচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকার বলেন, আপনার অন্তর্বর্তী সরকার বলেন, এই ধরনের সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা কখনো কমিটমেন্টে আসে না। তারা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমরা বিনিয়োগ করব, কিন্তু বাস্তবে এটা এক্সিকিউশন করে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে অর্থনীতিতে আপনার আইন শৃঙ্খলার অবনতি ঘটে, যে অর্থনীতিতে আপনার অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা চলমান থাকে, সে অর্থনীতিতে আপনার বিনিয়োগ সহজে আসে না। সেটা দেশি বিনিয়োগ বলেন এবং বৈদেশিক বিনিয়োগ বলেন। এবং দেশি বিনিয়োগ যদি না বাড়ে, বৈদেশিক বিনিয়োগ কখনো বাড়ে না। এক। আরেকটা হলো যে বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের একটা সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশের পলিসিগত, যে বাংলাদেশের পলিসি বারবার চেঞ্জ হয়। জি, বাংলাদেশের যে ফ্রিকোয়েন্টলি যে পলিসি চেঞ্জ হয়, সেই পলিসি চেঞ্জ হওয়াকে, পরিবর্তন হওয়াকে বিনিয়োগকারীরা এটা কখনো ভালোভাবে দেখে না, বিদেশি বিনিয়োগকারীরা কখনো ভালোভাবে দেখে না। আরেকটা বিষয় হলো যে আমাদের সমকক্ষ অর্থনীতি বলেন, আমাদের প্রতিযোগী দেশ বলেন, সেটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের সে প্রতি বছর 20 থেকে 25 বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে। বাংলাদেশ সেখানে $1 বিলিয়ন, $2 বিলিয়ন কাছাকাছি বিনিয়োগ পেতে অসুবিধা কেন হচ্ছে? তার কারণ কি জানেন? ভিয়েতনাম সে 1986 সালে সে যে দয়মাই পলিসি গ্রহণ করেছিল, সেই দয়মাই পলিসির মাধ্যম দিয়ে সে 3টা ডাইমেনশন এনেছিল ভিয়েতনাম। ভিয়েতনাম 3টা ডাইমেনশন কি কি? সেটা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক যে বাণিজ্য করার জন্য, ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপানশন করার জন্য আপনার অর্থনীতি যে একটা হচ্ছে যে আপনার রিল্যাক্স নীতিগুলো তারা চালু করেছিল এবং বিনিয়োগ বান্ধব নীতিগুলো তারা চালু করেছিল। এবং যে ভিয়েতনাম আজকে যে স্যামসাং এর মাধ্যম দিয়ে ভিয়েতনাম 1/4 বিনিয়োগ নিয়ে আসতেছে এবং এক্সপোর্ট ইনকামও নিয়ে আসতেছে, সেই স্যামসাং তো বাংলাদেশে একসময় এসেছিল,
সেই স্যামসাং তো বাংলাদেশে সরকার এক সময় পারমিট দেয় নাই। সেই স্যামসাং আপনার ভিয়েতনামের আজকে এক্সপোর্ট ইনকাম হচ্ছে $400 বিলিয়ন। অবশ্যই এরকম নীতিগত ভুল তো আমরা এর আগে সরকারগুলোতেও দেখেছি, কিন্তু এই সরকার এসে তো এরপরে বিনিয়োগ বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ওয়ান স্টপ সার্ভিস করেছে। আমরা যেটা করেছি, আমরা স্পেশাল ইকোনমিক জোন করেছি, এক্সপোর্ট প্রসেসিং জোন করেছি, হাইটেক পার্ক করেছি। তো বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য আমাদের অনেকগুলো পদক্ষেপ কিন্তু আমরা গ্রহণ করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা ওয়ান স্টপ সার্ভিস করেছি, আবার সার্ভিসের সংখ্যা বাড়িয়েছি। কেন বিনিয়োগ আসছে না? বিনিয়োগ না আসার অনেক বড় কারণ হচ্ছে বাংলাদেশের হিউজ করাপশন। এই করাপশনকে কেন্দ্র করে আপনার সমস্ত সাইডেই আপনার করাপশনটা ছড়িয়ে পড়েছে, এবং তাদের যে সহযোগিতা হওয়া দরকার, নীতিগতভাবে যে পলিসি ফ্রেন্ডলি হওয়া দরকার, সেই পলিসি মানে বিনিয়োগকারীদের কাছে যে ফ্রেন্ডলি বিনিয়োগ বান্ধব নীতি হওয়া দরকার, সেটা আমরা করতে পারছি না। তার কারণ কি দেখেন, যে বাংলাদেশে কিন্তু আমরা কি করছি, আমার তো ট্যাক্স আসে ডাইরেক্ট, মানে সবসময় ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যম দিয়ে আমি রাজস্ব আয় গ্রহণ করি। আপনার আমদানি শুল্ক বাংলাদেশে এত বেশি, আমদানি শুল্কের মাধ্যম দিয়ে যখন আমি কর রাজস্ব হার যখন আমার বাড়ানো দরকার, কর রাজস্ব আয় যখন আমার বাড়ানোর দরকার, হঠাৎ করে আমি ভ্যাটের উপরে ভ্যাট বাড়াই দিই, আমি আমদানি শুল্ক বাড়াই দিই। এই বিষয়গুলো বিনিয়োগকারীরা কখনো ভালোভাবে নেয় নাই। তাহলে আমাদের ট্যাক্স পলিসিতেও একটা প্রবলেম রয়েছে বিনিয়োগকারীদের কাছে, করাপশন তো আছেই, এবং এটার পাশাপাশি যে ট্যাক্স পলিসিতেও আমাদের বড় ধরনের একটা পরিবর্তন হওয়া দরকার। না হলে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা না হলে, আর রাজনৈতিক সরকার না হলে বিনিয়োগ বাড়বে না। গ্রহণ করুক না কেন, বিনিয়োগকারীরা কখনো আপনার অন্তর্বর্তী সরকারের সাথে কখনো কমিটমেন্টে আসবে না। তারা চায় দীর্ঘমেয়াদী একটা কমিটমেন্ট চাই তারা সবসময়। আচ্ছা, বিনিয়োগ কেন বাড়ছে না নিয়ে যদি আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম, আইএমএফ এর সুদহার যদি একটু কথা বলে, যে আইএমএফ এর সুদহার কমাতে দিচ্ছে না, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা আসলে কিভাবে টিকবেন বলে আপনার মনে হয়? দেখেন, আইএমএফ এর যে পলিসিগত দিক যেগুলো আছে, শ্রীলঙ্কা যেটা ভুক্তভোগী হচ্ছে, আইএমএফ এর যে বিষয়গুলো, আইএমএফ এর যে কন্ডিশনগুলো, আমাদের 33টা কন্ডিশন আমাদেরকে দিয়েছিল, 33টা কন্ডিশনের বিনিময়ে আমরা প্রথম লোন ছাড় পেয়েছিলাম। আইএমএফ এর কন্ডিশন যেটা হয় যে সাবসিডি আপনি উঠাই নেন, আচ্ছা, আপনার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যদি লস হয় সেটাকে আপনি বন্ধ করে দেন। আচ্ছা, বিষয় আমি বলি আপনাকে যে আইএমএফ এর যে সুদের হার, সে বলছে যে না, সুদের হার আপনার কমানো যাবে না, সুদের হার এভাবে থাকবে। কিন্তু আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা আইএমএফ এর যদি সব প্রেসক্রিপশন যদি আমি মেনে চলতে চাই, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কিন্তু খুব শোচনীয় হবে। সাধারণ মানুষ ভালো থাকবে না, কারণ শ্রীলঙ্কাতেও সাধারণ মানুষ কিন্তু ভালো নাই। তারা আইএমএফ এর বেল আউট প্যাকেজ নিয়েছে, অনেক শর্ত নিয়েই পরবর্তীতে আইএমএফ এর সুবিধাগুলো নিয়েছে। কিন্তু আইএমএফ এর শর্ত, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো যে আইএমএফ এর কিছু শর্ত রয়েছে, যেরকম যে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের যে স্টেবিলিটি একটা শর্ত, আপনার গুড গভর্নেন্স একটা শর্ত, আপনার যে রাজস্ব আয় বাড়াতে হবে, আপনার কর জিডিপি রেশিও অনুপাত বাড়াতে হবে, এটা আইএমএফ এর একটা অন্যতম শর্ত। আইএমএফ এর এই শর্তগুলো কিন্তু মানে ভেরি মাচ পজিটিভ ফর বাংলাদেশ ইকোনমি, এবং আমার কাছে মনে হয়েছে যে আইএমএফ এর সব শর্তগুলো কিন্তু জনবান্ধব হয় না, এবং শর্ত মানলে আমরা হয়তো অনেক খাতে আমরা মানে মুখ থুবড়ে পড়ে যাব, বা আমার যে সাধারণ জনগণ সেটা তারা কষ্ট করবে। কিন্তু আইএমএফ এর শর্ত মেনেই আমাদেরকে ঋণ নিতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে অনেকে বলছে যে এই সরকার বলছে যে আইএমএফ এর ঋণ আমাদের এখন দরকার নেই, বাট আমি বলবো যে এই সরকার লাস্টে বললো আইএমএফ এর ঋণ এখন দরকার নেই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললো, কিন্তু কিছুদিন আগে তো অর্থ প্রতিষ্ঠা বা অন্যান্য মন্ত্রণালয় বললো যে 36টা প্রকল্পের জন্য আমরা ঋণ খুঁজতেছি। তাহলে আমি ঋণ কোথায় পাবেন আপনি? এখন ঋণ তো আপনার দরকার। আইএমএফ যদি আপনার আইএমএফ যদি ঋণ না দেয়, তাহলে কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমরা সব বিষয়গুলো আনতে পারি না। আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একবারে শেষে যদি আপনার কাছে ছোট করে জানতে চাই যে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ আসলে আপনার কি বলে মনে হয়? মূল্যস্ফীতি, ঋণ, নাকি আস্থা সংকট? নতুন সরকারের জন্য সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মূল্যস্ফীতি, একটা হচ্ছে যে বৈদেশিক যে ঋণগুলো আছে এবং দেশীয় যে ঋণগুলো আছে। নতুন সরকার এসে যদি ঋণ পুনর্গঠন কর্মসূচি হাতে না নেয়, নতুন সরকার এসে যদি কর জিডিপি রেশিও অনুপাত যদি বাড়াতে না পারে, নতুন সরকার এসে যদি ফিসক্যাল স্পেস যদি বাড়াতে না পারে, তাহলে নতুন সরকারের জন্য অর্থনীতিটাকে মানে টেনে ধরে রাখা মানে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রসপেক্ট যে গভর্নমেন্ট আসতেছে, সামনে যে নতুন সরকার আমরা পেতে যাচ্ছি, রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকারের মূল এজেন্ডা হবে যে অর্থনীতিটাকে টেনে ওঠানো,
যে অবশ্যই আমরা অর্থনীতি বুঝতে স্থির আছে, পেরেছি। স্থির করার আছে, সেই অর্থনীতিটাকে আমি আরো টেনে উঠে গ্রোথটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। অবশ্যই আপনি অনেকগুলো পয়েন্ট আসলে আমাদের এখানে বলেছেন, যারা আসলে এগুলো নিয়ে কাজ করছেন তারা এই দিকগুলোতে নিশ্চয়ই তারা নজর দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের জন্য যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আজকে আপনারা জানেন যে আমরা যতটুকু বলছিলাম যে অর্থনীতি আস্থাহীনতা নাকি বিপর্যয়ের দিকে যাচ্ছে, সে বিষয়ে আমাদের অতিথি আজকে আমাদের সঙ্গে বলছিলেন। এবং এই যে অর্থনৈতিক যে অস্থিরতাগুলো চলছে সেটা নিশ্চয়ই আমরা শীঘ্রই কাটিয়ে উঠবো, এবং সামনে যে নতুন নির্বাচনটা আসছে তারপরে নিশ্চয়ই আমাদের অর্থনীতিতে গতিশীলতায় ফিরবে, স্থিতিশীলতাও ফিরবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে থাকার জন্য।